আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি জয়ন্ত স্যার, তোমাদের বাংলা শিক্ষক। তোমরা যারা আইসিএসই বোর্ডে পড়ছো তাদের জন্য আমি বঙ্গভূমির কবিতাটি আলোচনা করছিলাম। আমরা এর আগের দিন ক্লাসে বঙ্গভূমি কবিতাটি পাঠ করেছি, কবির পরিচিতি করেছি, কবির সাহিত্যকৃতি আলোচনা করেছি। আমরা সেই কবিতার শব্দার্থ এবং টিকা কি হতে পারে সেগুলি আলোচনা করেছি এবং নামকরণের সার্থকতা আলোচনা করেছি। পাশাপাশি আমরা শুরু করেছিলাম এর আগের দিনের ক্লাসে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা শুরু করেছিলাম, কিন্তু সময়ভাবে আমরা সম্পূর্ণটা করতে পারিনি, তাই আমরা ইনকমপ্লিট করে ছেড়ে দিয়েছিলাম এর আগের দিনের ক্লাস। আজকে আমরা সেই ক্লাসটা সম্পূর্ণ করার চেষ্টা করব, দেখি হয়ে ওঠে কিনা। এর আগের দিন আমরা যে ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের বোর্ডে সেই ধরনের প্রশ্নের আলোচনা করছিলাম। প্রত্যেকটা প্রশ্নের মান ধরে ধরে আলোচনা করছিলাম। এক একটা কোশ্চেন তোমাদের 10 নম্বরের হবে, সেই 10 নম্বর ডিভাইডেশন কেমন হবে সেটি আগের দিনের ক্লাসে আমি জানিয়েছি। আজকে এবং দুটি কোশ্চেন আমরা আলোচনা করেছি, দুটি কোশ্চেন তৈরি করেছিলাম কবিতার লাইন তুলে এবং তার উত্তর আমি তোমাদেরকে বলেছি। আজকে আমরা আরো কিছু কোশ্চেন যেগুলো আসবে, আমি একটা কথা বলি, যে ধরনের কোশ্চেন তোমাদের করাচ্ছি এবং তার আনসার বলছি তার বাইরে কিন্তু আসবে না, আশা করা যায় আসবে না। এরকম হতে পারে, হয়তো দেখো কবিতার লাইন তো ঘুরিয়ে দিতে পারবে না, কবিতার লাইন ধরে কোশ্চেন আসবে, কবিতার লাইনটা তোমাদের থাকবেই, কিন্তু ভাষাটা, কোশ্চেনের ভাষাটা বদল হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে, সামান্য এদিক ওদিক হতে পারে, কিন্তু আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে করাবো সেইখান থেকেই আসবে, তার বাইরে আসবে না। তার কারণ হচ্ছে, এতটা জোর দিয়ে বলছি এই কারণে, যত রকম কোশ্চেন হতে পারে তত রকমের কোশ্চেন আমরা আলোচনা করব, ঠিক আছে? তা এবং তোমরা মন দিয়ে শুনবে। আর এই আগের দিনও বলেছি, তোমরা কিন্তু একটা কাজ অবশ্যই করবে, সেটি হচ্ছে পাঠ্যাংশটা, সেটা কবিতা হতে পারে, গল্প হতে পারে, প্রবন্ধ, উপন্যাস, নাটক, যাই হোক না কেন, তোমরা কিন্তু সেইটা পুরোটা পড়বে, মন দিয়ে পড়বে। তার কারণ আমাদের আইসিএসসি বোর্ডের কোশ্চেনের প্যাটার্নই হচ্ছে এই লাইন তুলে তুলে প্রশ্ন করা। এবার তোমরা যদি সেটা ভালো করে পড়ে না পড়ো তাহলে কি হবে, পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারবে না সেটা কোন কবিতা বা কোন গল্প বা কোন উপন্যাস বা কোথা থেকে এই কোশ্চেনটা দিয়েছে। আর সেটা যদি না পারো তাহলে কিন্তু শুরুতেই ভুল করবে। আর তোমার পরীক্ষক যদি দেখে তুমি শুরুতেই ভুল করছো, তখন তোমার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হবে পরীক্ষকের, মানে এক্সামিনারের, আর সেইটা খাতায় তার প্রভাব পড়ে। তোমরা যদি শুরুটা খুব ভালো করে করো পরীক্ষার, তাহলে দেখবে সেটা পরীক্ষকের মনে একটা পজিটিভ, তোমার প্রতি একটা পজিটিভনেস কাজ করবে, যেটা তোমাকে নাম্বার অনেক পেতে সাহায্য করে, সহায়তা করে। তাই তোমরা অবশ্যই পাঠ্যাংশটা কিন্তু মন দিয়ে পড়বে, সেখানটায় কিন্তু কোনো রকম ফাঁকি দেবে না। আমি জানি তোমরা ফাঁকি দাও, বাংলাটা পড়তে চাও না, যেহেতু তোমাদের কাছে বাংলাটা একটু কঠিন মনে হয়, কিন্তু একটা জিনিস দেখো, বাংলা হচ্ছে তোমার মাতৃভাষা, বাংলা হচ্ছে মায়ের ভাষা, সেই জন্য বাংলা ভাষাকে অবশ্যই সম্মান করবে। বাংলাটা খুব কিন্তু কঠিন নয়। তোমরা যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়েছো তাই তোমাদের কাছে বাংলাটা কঠিন মনে হয়, কিন্তু যদি একটু প্যাটার্নটা ধরে নাও তাহলে কিন্তু বাংলাটা একেবারে কঠিন নয়, এবং বাংলা ভাষাটা হচ্ছে খুব সুন্দর একটা ভাষা। আমি তোমাদেরকে চেষ্টা করছি যতটা সহজে পড়ানো যায়, যতটা সহজে বলা যায়, ততটা সহজে পড়ানো, ততটা সহজে বলা। চলো, আমি ইতিমধ্যে প্রায় 5 মিনিট সময় তোমাদের থেকে নিয়ে নিয়েছি। আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরে সরাসরি চলে যাই। এর আগের দিন আমি যে দুটি মাত্র দীর্ঘ বা প্রশ্ন এবং উত্তর তৈরি করেছিলাম, আজকে আমি 3 নম্বর থেকে শুরু করি এবং কবিতার লাইন ধরেই সেটা প্রশ্নটা হবে। নাহি মা রড়ি সমনে,
কার লেখা কোন কবিতার অন্তর্গত? বক্তাকে। বক্তা সমনের কথা বলেছেন কেন? কোন অবস্থায় বক্তা সমনকে ভয় পায়? এখানে সেই কার লেখা কোন কবিতার অন্তর্গত? উদ্ধৃতি অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমি কবিতার বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। এই বঙ্গভূমির প্রতি এটি যেহেতু কবিতার নাম, এটি ইনভার্টেড কমার মধ্যে রাখবে। এর পরবর্তী আমি বারবার এটা বলবো না, শুরুতেই বলে দিচ্ছি, এর আগের দিন ক্লাসেও বলেছিলাম, যখন কবিতার নামটা লিখবে তখন সেটা ইনভার্টেড কমার মধ্যে লিখবে। বুঝতে পেরেছো? এরপর বক্তাকে, বক্তা এইটি হচ্ছে বক্তা, ওই একই হবে এর আগের দিনের ক্লাসের মতনই। আলোচ্য অংশে বক্তা স্বয়ং কবি মাইকেল মধুসূদন দত্ত কবি বঙ্গজননীর কাছে অমরত্ব প্রার্থনা করেছেন। তোমাদের একটা দুটো লাইন লিখতে হবে, তার কারণ এইটাই কিন্তু তোমাদেরকে 2 নাম্বার দেবে। এরপর এসো, বক্তা সমনের কথা বলেছেন কেন? বক্তা সমনের কথা বলেছেন কেন? এর উত্তরে তোমরা লিখবে, প্রবাস যাত্রী কবির মনে হয়েছে সুদূর প্রবাসে যদি তার জীবনাবসান ঘটে, তার বঙ্গজননী হয়তো তাকে ভুলে যাবেন। এমন সম্ভাবনার কথা কবি মনে করে কবি জন্মভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন, তিনি যেন কবির প্রতি বিস্মৃত না হন। অবধারিত নিয়মে মৃত্যু আসবেই, সেই প্রসঙ্গেই সমনের কথা কবি বলেছেন, বা সেই প্রসঙ্গেই সমনের কথা কবির মনে হয়েছে। এরপর এসো, এরপর হচ্ছে কোন অবস্থার বক্তা সমনকে ভয় করেন না? কবি সমনকে ভয় পান না, কারণ কবি জানেন জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নি হায় রে জীবন নদে। তা কবির এমন কোনো গুণ নেই যার জন্য কবি অমরত্ব দাবি করতে পারেন, কিন্তু জননী জন্মভূমি যদি নিজ গুণে কবির সব দোষ ভুলে শুধু কবির গুণগুলিকে মনে রাখেন, তবে কবি নিজেকে ধন্য মনে করবেন। আর সেই অবস্থায় কবি সমনকেও ভয় পান না, কারণ মৃত্যুতে কবি নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও দেশবাসী হৃদয়ে চিরভাস্বর, চির অম্লান হয়ে থাকবেন। তা এইখানে তোমাদেরকে বলে দিই, তোমাদের যে সকল বানানগুলো একটু অসুবিধা হতে পারে, বিশেষ করে যখন দ্বিত্ব থাকে, যখন রেপ থাকে, যুক্তাক্ষর, এগুলো তোমাদের অসুবিধা হয়, সেই এইখানে যে উত্তরটা আমি দিলাম সেখানে আমি তোমাদেরকে বানানগুলো বলে দিই, ঠিক আছে? তা প্রথমে ধরো তোমাদের বানানে উদ্ধৃত নতুন করে বলার কিছু নেই, প্রথম দিন থেকে বলে আসছি, আবারও আজকে এখন এই কোশ্চেনটা বলে দিচ্ছি, এরপর থেকে এই বানানটা আমি বলবো না। উদ্ধৃত হ্রস্ব দয় ধয় রি ত, উদ্ধৃত। বঙ্গভূমি এর আগের দিন বলেছি, আবারও বলি, ব উময় বয় ভয় দীর্ঘি ময় হস্যি র, বঙ্গভূমির প্রতি পয়রা ফালা তয় হস্যি, অন্তর্গত অ দন্তে নয় তয় গয় রেপ ত, অন্তর্গত। এটা কিন্তু মনে রাখবে, অনেকেই করে কি, সেদিন আমি অফলাইনে যখন ছাত্রছাত্রীদের পড়াই তখন দেখতে পাই তারা লেখে অ দন্তে নয় তয় রে, গয় রেপ ত, অন্তর্গত। তা হবে না কিন্তু, যেখানে আমরা রটা, এটা মনে রাখার একটা সহজ উপায় বলি, যেখানে আমরা রটা উচ্চারণ করি ঠিক তার পরের শব্দের মাথায় রেপ দেবে, একদম সোজা, এটা ভুলে যাবে না। আমরা যেখানে রটা উচ্চারণ করি ঠিক তার পরে যে শব্দটা হচ্ছে তার মাথায় রেপ দেবে, তাহলে ভুল হবে না। তাহলে অন্তর্গত বানানটা হবে অ দন্তে নয় তয় গয় রেপ ত। দেখো, অন্তর নয় তয়ের পর রটা উচ্চারণ করছি, তাই জন্য গয়ের মাথায় আমি রেপ দিচ্ছি। আচ্ছা, উচ্চাভিলাষী
উচ্চাভিলাষী বানান হচ্ছে হস্য চয় চয় আকার, ভয় হস্যি লয় আকার, মূর্ধন্য শয় দীর্ঘী, উচ্চাভিলাষী। অমরত্ব অ ম র তয় বয়, অমরত্ব। প্রার্থনা এর আগের দিন বলেছি এবং প্রার্থনা তোমরা জানো। প্রার্থনা বানানটা ছোটবেলা থেকে লিখে আসছো, আমরা স্কুল কলেজেও প্রার্থনা করি। তোমরা যদি কলেজে যাওনি, আমরা তো যখন গিয়েছিলাম তখন আমাদের করতে হতো। তা সেই বড় বড় ছেলে, তখন আমরা যথেষ্ট বড় হয়েছি, তো আমাদেরকে ওই প্রার্থনা করতে হতো ক্লাসে দাঁড়িয়ে। তখন খুব একটু কেমন একটু লাগতো, ভাবতাম যে কলেজে এসে গেছি। তারপরে এরকম আমি যে কলেজে পড়েছি সেখানে একটা সিস্টেম ছিল, হ্যাঁ, তখন এটা কেমন লাগতো আর কি। তারপর এখন সেটাকে মিস করি। তা তোমাদের স্কুল জীবনেও তোমরা যারা প্রার্থনা করো, যখন তোমাদের হয়তো এখন ইচ্ছে করে না, কিন্তু দেখবে আর তো তোমরা 2 বছর পর বা 3 বছরের মধ্যে স্কুল জীবন শেষ করে ফেলবে, তখন দেখবে এগুলোকেই তোমরা মিস করবে। যাই হোক, আমি পড়ায় আবার ফিরে আসি। তা প্রার্থনা বানানটা তোমরা ছোটবেলা থেকে জানো, বানানটা আর তোমাদেরকে বললাম না। আর জন্মভূমি ভূমি বানান তো অবশ্যই জানো, বর্গীয় জ দন্তে নয় ময়, ভয় দীর্ঘ ময় হস্যি, জন্মভূমি। নশ্বর দেহ ন তালব শয় বয়, বয় শূন্য র, নশ্বর। দেহ বানান দয়কার হ। পঞ্চভূতে প ইয় চয়, প ইয় লিখবে, তার তলায় চ লিখবে, ভয় দীর্ঘ তয় একার, পঞ্চভূতে। হৃদয়ে হয় রি দ উন্তিষ্ট একার, হৃদয়ে। চিরভাষ্য চয় হস্যি বয় শূন্য র, ভয় আকার দন্তে শয়ে বয়, বয় শূন্য র। চিরভাস্বর মানে এর আগের দিনই বলেছি, চিরভাস্বর হচ্ছে সবসময় আলোকিত যা হয়ে থাকে, তাই চিরভাস্বর। চির অম্লান, চির চির বানানটা জানোই, অম্লান অ ময়লয় আকার দন্তের ন, অম্লান। তা যা কখনো ম্লান হয় না, তাই হচ্ছে চির অম্লান। অর্থাৎ ওই চিরভাস্বরের মতনই, যা সবসময় উজ্জ্বল হয়ে থাকে, যা মানুষের সবসময় মনে থাকে, তাই হচ্ছে চির অম্লান, যা কখনো মলিন হয়ে যায় না। ঠিক আছে, তো এই বানানগুলো তোমাদেরকে আমি বলে দিলাম। এর বাইরে সব যা বানান, আমি এই প্রশ্নের উত্তরে যা বানান আছে তোমরা পারবে, না পারার মতন কিছু নেই। এরপর এসো আমরা, এর আগের দিন আমি 2টো কোশ্চেন করিয়েছিলাম, আজকে একটা করালাম, 3টে হলে এরপর আসো 4 নম্বর কোশ্চেনে যাই। কিন্তু কোন গুণ আছে যাচিব যা তব কাছে, হেন অমরতা আমি। কার লেখা, কোন কবিতার অন্তর্গত? আলোচ্য কবিতা বক্তাকে বা আলোচ্য অংশের বক্তাকে। একদিকে কবি বলেছেন তিনি গুণহীন, অপরদিকে তিনি আবার অমরত্ব প্রার্থনা করছেন, এর কারণ বিশ্লেষণ করো। কবি জন্মভূমির কাছে কি প্রার্থনা জানিয়েছেন? এইখানে কোশ্চেনের মার্কস ডিভিশন এরকম থাকবে 2 2 3 3 অথবা 2 যোগ 2 যোগ 2 যোগ 4। ঠিক আছে, প্রথম দুটি উত্তর তোমার 2 লাইনে হবে। তারপরে যখন আমার 3 নম্বরে কোশ্চেন থাকছে, তখন হচ্ছে আমার 3 4 লাইন 5 লাইন তোমাকে লিখতেই হবে, না তো মার্কস পাবে না। আর শেষটা যদি তোমার 3 বা 4 নম্বর থাকে, শেষটা আরো একটু বড় লিখতে হবে। শেষটা তোমার হাতের লেখায় যদি মোটামুটি 7 8 লাইন হয়, আর একটু বেশি হলে অসুবিধে নেই, অত অতি বড় যেন না হয়ে যায়। 10 লাইনের মধ্যে তোমার সীমাবদ্ধ থাকতে হবে। যদি হয় তাহলে তুমি ফুল মার্কসটা কিন্তু পাবে। তা এবার এসো এই উত্তরে যাই। আলোচ্য অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে চয়ন করা হয়েছে। কার লেখা, কোন কবিতার অন্তর্গত? এটি গেল। বক্তা কে? আলোচ্য অংশে বক্তা স্বয়ং কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি বিদেশ যাত্রা প্রাক্কালে বঙ্গজননীর কাছে এই প্রার্থনা জানিয়েছেন। এরপরে এসো, একদিকে কবি বলছেন তিনি গুণহীন, অপরদিকে তিনি আবার অমরত্ব প্রার্থনা করছেন, এর কারণ বিশ্লেষণ করো।
উত্তর হবে এর কবি আত্মসমালোচনা করে বলেছেন যে তিনি গুণহীন। কর্মেই মানুষের প্রকৃত পরিচয়, কর্মই মানুষকে চিরস্মরণীয় করে রাখে। নশ্বর পৃথিবীতে মানুষকে অবিনশ্বর কীর্তির অধিকারী করে, কিন্তু তার এমন কোনো গুণ নেই যার জন্য তিনি জন্মভূমির কাছে অমরত্ব প্রার্থনা করতে পারেন। আবার কবি এও জানেন যে দেবতার দয়ায় যেমন সাধারণ মাছিও অমৃত হ্রদে পড়লে অমরত্ব লাভ করতে পারে, তেমনি জন্মভূমির দয়া পেলে সাধারণ মানুষও অমরত্ব লাভ করতে পারে। তাই জন্মভূমির যদি দয়া হয়, যদি বঙ্গজননী তার দোষগুলি ক্ষমা করে, গুণগুলি ধরেন, তবে কবি তার কৃপা থেকে বঞ্চিত হবেন না। বঙ্গজননীর দয়ায় তিনি বঙ্গজননীর অসংখ্য মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার দেহ পঞ্চভূতে লীন হয়ে গেলেও বঙ্গভাষীর মনমন্দিরে তিনি চিরভাস্বর, চির অম্লান হয়ে থাকবেন। তা কবির জন্মভূমির কাছে প্রার্থনা করে এই জানিয়েছেন। ঠিক আছে, তাহলে এবার আমরা এর বানানগুলি, যেগুলি তোমাদের অসুবিধা হতে পারে, এগুলো অনেকগুলো বানান এখানে হয়ে গেছে, আগে বলে দিয়েছি, এখন কয়েকটি বলে দিই। প্রাক্কালে পয় রফালা আকার, কয় কয় আকার, লয় একার। ওই যে যেখানে বলা হচ্ছে যে একদিকে কবি বলেছেন তিনি গুণহীন, অপরদিকে তিনি আবার অমরত্ব প্রার্থনা করছেন, এর কারণ বিশ্লেষণ করো। ব্যক্তিগত জীবনে কবি উচ্চাভিলাষী, এই বানানটা জানো, সেই অভিলাষ পূরণে বিদেশ যাত্রা প্রাক্কালে জন্মভূমির কাছে এই প্রার্থনা জানিয়েছেন। হয়ে গেল, এইখানে প্রাক্কালে বানানটা তোমাদেরকে বলে দিলাম। তারপর কবি জন্মভূমির কাছে কি প্রার্থনা জানিয়েছেন? কবি আত্মসমালোচনা করে বলেছেন যে তিনি গুণহীন। এবার এইখান থেকে শেষ পর্যন্ত আমি যতটা পড়েছি, তার মধ্যে যে সকল বানান তোমাদের অসুবিধা হতে পারে সেগুলো অনেকগুলো, যেমন চিরস্মরণীয়, এর আগেই বলে দিচ্ছি, এখন আর বলবো না। নশ্বর দন্তে ন, তালব শয় বয়, বয় শূন্য র। নশ্বর অবিনশ্বর, অ বয় হস্যি দন্তে ন, তালব শয় বয়, বয় শূন্য র। কীর্তির কয় দীর্ঘি, তয়রে হস্যি র। কীর্তির র ফলার ব্যবহার কিভাবে হবে জানিয়ে দিয়েছি এর আগের দিন। রেপের ব্যবহার কিভাবে হবে আমি এর আগের দিন জানিয়েছি। আজকে জানিয়েছি তোমাদেরকে রেপের ব্যবহার। রেপ, এই যে তয় রেপ হস্যি বলছি, কোথায় বসবে তোমাদেরকে জানিয়েছি। কয় দীর্ঘি, তয় রেপ হস্যি র। কীর্তির অধিকারী হয়ে গেছে, এগুলো তোমাদেরকে জানিয়ে। বঙ্গজননী দোষগুলি ক্ষমা বানান তোমরা জানো। বঞ্চিত ব ইয় চয় হস্যি ত, বঞ্চিত। কৃপা কয়রি বয় আকার, কৃপা। চিরস্মরণীয় চয় হস্যি র বলতে শয় বয়, বয় শূন্য র, মূর্ধন্য নয় দীর্ঘি 29 প্রিয়। আচ্ছা, তোমাদেরকে বলে দিই যে কোথায় মূর্ধন্য হবে, কোথায় দন্তন্য হবে, এটা অনেকেই তোমরা গন্ডগোল করো। তা আমি তোমাদের যে ব্যাকরণের ক্লাস নিয়েছি, সেই ব্যাকরণের ক্লাসে নত্যবিধি সত্যবিধি খুব সহজ ভাবে, খুব অল্প সময়ে তোমাদেরকে আমি বুঝিয়েছি। তোমরা যদি সেটা শুনে নাও তাহলে, এবং বাড়িতে যদি একটু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের মূর্ধন্য দন্তন্য গন্ডগোলটা কেটে যাবে। ঠিক আছে, যা চিরস্মরণীয় আমরা বললাম। পঞ্চভূতে প ইয় চয়, ভয় দীর্ঘ তয় একার। পঞ্চভূতে চিরভাস্বর আমি অনেকবার বলেছি বানানটা, আর চির অম্লান এর আগের দিনের ক্লাসে বলে দিয়েছি বানান, না আজকের ক্লাসে শুরুর কোশ্চেনেই বলেছি চির অম্লান, ভুল বলছিলাম। তাই চির অম্লান আমি বলে দিয়েছি, তাই এখন আর নতুন করে বললাম না। তা এই গেল আমাদের 4 নম্বর প্রশ্ন। এরপরে এসো, এর পরের কোশ্চেনটা আমরা করি। কবি একবার বলেছেন অমরকে কোথা কবে, আবার অন্য জায়গায় বলেছেন অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। কোন কবিতায় কবি এ কথা বলেছেন, কখন বলেছেন, কবির কি উচ্চাভিলাষ, কবির এরূপ বিপরীত ধর্মী
মনোভাবের কারণ বিশ্লেষণ করো। তাই এর উত্তর একটাই হবে, মানে প্রথমটার উত্তর কোন কবিতার কবি এই কথা বলেছেন একই রকম হবে। উদ্ধৃত অংশে বক্তা কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতায় এই কথা বলেছেন। তারপর হচ্ছে কখন বলেছেন, কবি প্রবাসে যাত্রার আগে বা প্রবাস যাত্রা প্রাক্কালে জন্মভূমির কাছে এই রূপ মনোবাসনা প্রকাশ করেছেন। কবির কি উচ্চাভিলাষ ছিল? কবির উচ্চাভিলাষ ছিল তিনি জাতির মনোমন্দিরে চিরভাস্বর চির অম্লান হয়ে থাকবেন। জন্মভূমি যেন তাকে ভুলে না যান। জন্মভূমির প্রতিটি মানুষের মনে তিনি যেন সতত জাগরুক থাকেন। তা এইটা হচ্ছে কবির কি উচ্চাভিলাষ ছিল। তোমরা এটুকু লিখলে তোমাদেরকে 3 নাম্বার দিয়ে দেবে, কিন্তু শব্দ চয়নগুলো মানে শব্দগুলো যেন এরকমই থাকে। একটু ভালো ভালো শব্দ দিলে কি হয়, পরীক্ষক একটু খুশি হয়, তাই জন্য তিনি নাম্বারটা দেন। একটা কথা মাথায় রাখবে, আমি কোনো মানে একটু সহজ শব্দ মানে একটু ভালো শব্দ আমাদের বাংলা ভাষায় সেগুলো ব্যবহার না করলে কিন্তু লেখাটা কেমন অবহেলিত অবহেলিত মনে হবে, নাম্বার কিন্তু খুব একটা পাবে না। আচ্ছা, তারপরে এসো কবির এরও বিপরীত ধর্মী মনোভাবের কারণ বিশ্লেষণ করো। তা কবি এর উত্তর কি হবে? কবি জানেন মৃত্যু অবশ্যম্ভাবী, কারণ কবিতাতেই তিনি উল্লেখ করছেন জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কবি এও জানেন যে এমন কিছু মানুষ আছেন যারা তাদের কর্মের জন্য মানুষের মনের মণিকোঠায় চিরভাস্বর হয়ে আছেন, কারণ তাদের মহান কীর্তি তাদের অমর করে রেখেছে। আলোচ্য অংশে কবি অমর শব্দটিকে দুবার ব্যবহার করেছেন দুটি অর্থে। অমরকে কোথা কবে, অমরকে কোথা কবে বলতে জগতে সব মানুষের মৃত্যুর কথা বলেছেন। আবার অমর করিয়া বড় দেহ দানে সুবরদে বলতে তার মৃত্যুর পরও সুকর্মের কীর্তির মাধ্যমে জনমানসে বেঁচে থাকার প্রকাশ করেছেন। তাই এই প্রথম অমর শব্দটি দেহের পঞ্চভূতে লীন হয়ে যাওয়ার সঙ্গে তুলনীয়, কারণ জাত ব্যক্তি মাত্রেই মৃত্যুর অধীন। আর দ্বিতীয় অমর শব্দটি মৃত্যুহীন অর্থে ব্যবহার হয়েছে, কারণ মৃত্যুর পর তার দেহ পঞ্চভূতে লীন হয়ে গেল মানুষের মনোমন্দিরে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তো এইটুকুই লিখবে। দেখো এখানে যে সকল বানান তোমাদের অসুবিধা হতে পারে সে সকল বানানগুলো আমি একটু আগেই আলোচনা করেছি, বলে দিয়েছি, সুতরাং এখানে আর আমি নতুন করে সেই সকল বানানগুলো বললাম না। তোমরা যদি আগের প্রশ্ন উত্তরগুলো শোনো, আর গতদিন যে ক্লাস আগের দিন যে ক্লাস নিয়েছিলাম সেখানেও আমি কিছু বানান বলে দিয়েছি, তোমরা যদি সেগুলো শুনে নাও তাহলে বানানগুলো পেয়ে যাবে। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নে যাই। মক্ষিকাও বলে না গো পড়িলে অমৃত হ্রদে। কার লেখা, কোন কবিতার অন্তর্গত, বক্তাকে, প্রসঙ্গ কি, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। মক্ষিকাও বলে না গো পড়িলে অমৃত হ্রদে কার লেখা, কোন কবিতার অন্তর্গত। উদ্ধৃত অংশটি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমি কবিতার, আমি ভুল বলছি, বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। আবারও বলে দিই, উদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। বক্তাকে, আলোচ্য অংশের বক্তা স্বয়ং কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রসঙ্গ কি, প্রসঙ্গ হচ্ছে এই উদ্ধৃতি অংশটির প্রসঙ্গ বলতে গিয়ে বলতে হয় পার্থিব জীবনের
জাত ব্যক্তির মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু মানুষ তার কর্মকীর্তির দ্বারা মানুষের হৃদয়ে মন্দির স্থান করে নিতে পারে, মানুষের হৃদয়ে মন্দিরের স্থান করে নিতে পারে। এই প্রসঙ্গে কবি এই উক্তি করেছেন। আবারও বলে দিই, পার্থিব জীবনে জাত ব্যক্তির মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু মানুষ তার কর্মকীর্তির দ্বারা মানুষের হৃদয় মন্দিরে বা মনে স্থান করে নিতে পারে। এই প্রসঙ্গেই কবি এই উক্তিটি করেছেন। এখানে তোমাদেরকে আমি বানানটা বলে দিই। এখানে তোমাদের যে বানান অসুবিধা হতে পারে, অনেকগুলো বানানই অসুবিধা হতে পারে, এর আগে তোমাদেরকে আমি বলেছি, সুতরাং তার মধ্যে আমি যাব না। অবশ্যম্ভাবী অ ব তালবস্যয় ভয়, অ ব তালবস্যয় ভয়, ময় ভয় আকার, ময় ভয় আকার, বয় হুস দীর্ঘী। অবশ্যম্ভাবী কর্মকীর্তি ক ময়রে কয় দীর্ঘী তয়রে হস্যি বয় শূন্য র, তা কর্মকীর্তি। এই র ফলার ব্যবহার তয়রে হস্যি রেপের ব্যবহার কোথায় হবে, কিভাবে করবে, সেটি আমরা ঠিক এর আগের আজকেই প্রথম কোশ্চেনটার আনসার দিতে গিয়ে আমি শিখিয়েছি, শুনে নাও। তা এই বানান দুটি তোমাদের এখানে অসুবিধা হতে পারে, তোমাদেরকে বলে দিলাম। এরপরে হচ্ছে উক্তিটির তাৎপর্য আলোচনা করো। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, এই কথা কবি ভালোভাবেই জানেন। মৃত্যু অবশ্যম্ভাবী, তাই কবিও জানেন একদিন তাকেও চলে যেতে হবে। তবে তার জন্য কবি চিন্তিত বা দুঃখিত নন। তার আশা, তার কাব্য কবিতার জন্য তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আবারও বলি, তার আশা, তার কাব্য কবিতার জন্য তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সামান্য মৌমাছি মধু পান করতে গিয়ে অনেক সময় মধু ভাণ্ডে পড়ে গিয়ে মারা যায়, কিন্তু তার দেহ দীর্ঘদিন অবিকৃত থাকে। ঠিক এমন ভাবেই যদি কবির মৃত্যু হয়, তবে কৃতকর্মের জন্য তিনিও মানুষের হৃদয় মন্দিরে চিরভাস্বর হয়ে বিরাজ করবেন। এতটুকু লিখবে এবং সম্পূর্ণটা লিখলে তোমরা এর জন্য যে মার্কস নির্ধারিত করা আছে 3 নাম্বার তোমরা পেয়ে যাবে। এইখানে তোমাদের যে বানানটা অসুবিধা হতে পারে, অনেকগুলো বানান অসুবিধা হতে পারে, সেগুলো এর আগে বলে দিয়েছি। নতুন দুটি বানান আমি বলে দিই। সেটি হচ্ছে অবশ্যম্ভাবী, এর আগের দিন একটু আগেই বললাম। মধু ভাণ্ডে, ম ধয় হস্যু মধু ভয় আকার মূর্ধন্য নয় ডয় একার, মধু ভাণ্ডে। আর চিরভাস্বর তোমাদেরকে বলেছি অবিকৃত, অ বয়হস্যি কয়রি ত, অবিকৃত। এই দুটি বানান তোমাদেরকে আমি বলে দিলাম। এরপরে এসো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে আমরা কি পাচ্ছি, কি কোন লাইনটা নিয়ে আলোচনা করব, কিন্তু কোন গুণ আছে যাচিব তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে। কার লেখা কোন কবিতার অংশ, শ্যামা জন্মদে কথার অর্থ কি, কাকে শ্যামা জন্মদে বলা হয়েছে এবং কেন বলা হয়েছে, হেন অমরতা বলতে কি বুঝিয়েছে। এখানে মার্কস ডিভিশনটা এরকম ভাবে হয়, প্রথমটা কার লেখা কোন কবিতার অন্তর্গত বললে তোমাদের 2 নাম্বার দেওয়া হবে, শ্যামা জন্মদে কথার অর্থ কি এইটি বললেও তোমরা 2 নাম্বার পাবে, এবং কাকে শ্যামা জন্মদে বলা হয়েছে এবং কেন বলা হয়েছে এইটি যদি তোমরা লেখো তাহলে 3 নাম্বার পাবে। আর হেন অমরতা বলতে কি বুঝিয়েছেন একটু বিশ্লেষণ ধর্মী, এর জন্য তোমাদেরকে 3 নাম্বার দেবে। এইভাবে মার্কস ডিভিশন করা আছে এখানে। এবার এসো আমরা উত্তরটা তৈরি করি। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে, কার লেখা কোন কবিতার অন্তর্গত। আলোচ্য অংশটি কবি বা লিখতে পারো উদ্ধৃতি অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতার
অন্তর্গত। শ্যামা জন্মদে কথার অর্থ কি? শ্যামা জন্মদে অর্থাৎ কথাটির অর্থ শস্য শ্যামলা জন্মদাত্রী বঙ্গভূমি। তা শস্য শ্যামলা জন্মদাত্রী বঙ্গভূমিকেই কবি এখানে শ্যামা জন্মদে বুঝিয়েছেন, কথাটির মধ্যে দিয়ে বুঝিয়েছেন। শ্যামা জন্মদে কথাটি ইনভার্টেড কমার মধ্যে রাখবে। যখনই কবিতার লাইনগুলো এখানে তোমরা লিখবে উত্তরে, তখনই সেটা ইনভার্টেড কমার মধ্যে অবশ্যই রাখবে। এরপরে এসো, কাকে শ্যামা জন্মদে বলা হয়েছে? বঙ্গভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা, জননী ও জন্মভূমি মানুষের কাছে সমগোত্রীয়। কবির কাছে জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ, যার জন্য স্বর্গাদপি গরীয়সী। এই কারণেই শ্যামা জন্মদে বলা হয়েছে। হেন অমরতা বলতে কি বুঝিয়েছেন? হেন অমরতা কবি বুঝিয়েছেন পার্থিব অমরতা, যে অমরতা মানুষকে নশ্বর পৃথিবীতে অবিনশ্বর করে রাখে। কবি জানেন জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, কিন্তু তা সত্ত্বেও কবির একান্ত প্রার্থনা তার কবিকীর্তির জন্য তিনি যেন শ্যামা জন্মদে বঙ্গভূমির কাছে অমর হয়ে থাকে। বঙ্গভূমি যেন কবিকে বঙ্গবাসী স্মৃতিপটে ভাস্বর করে রাখে। তা এইখানে তোমাদের যে বানানগুলো অসুবিধা হতে পারে, এবার আমি সেই বানানগুলো তোমাদেরকে বলে দিই। অনেকগুলো বানান এর আগে আমার বলা হয়ে গেছে, সেগুলোর মধ্যে আমি আর যাচ্ছি না, সেগুলো তোমরা শুনে নিও। আমি এখানে তোমাদেরকে বলবো পার্থিব, পয় আকার থয় রে হসি ব, পার্থিব। এই বানানটা মনে হচ্ছে নতুন, এর আগে বলেছি কিনা তোমাদের পড়াতে পড়াতে আমি নিজেই ভুলে গিয়েছি। হ্যাঁ, সমগোত্রীয়, দন্তে স ম গয় ওকার তয় র ফালা দীর্ঘি 29। আবার বলি, সমগোত্রীয়, দন্তে স ম, সম গয় ওকার তয় র ফালা দীর্ঘি 29। গোত্রীয়, সমগোত্রীয়, শ্রেষ্ঠা, তারপর শয় র ফালা একার, মধ্যে শয় ঠয় আকার, শ্রেষ্ঠা। ঠিক আছে, এই বানানগুলো তোমাদেরকে বলে দিলাম। আর যে সকল বানান তোমাদের অসুবিধা হতে পারে আমি আবারও বলছি, একটু আগেই বলেছি, আমি আর নতুন করে বললাম না। এরপরে আমরা 8 নম্বর প্রশ্নে আসবো। এই 8 নম্বর প্রশ্নের পর আমরা আজকের ক্লাসটা শেষ করে দেবো, এর পরের দিন বাদ বাকি কোশ্চেনের আলোচনা করব। ঠিক আছে, তা এসো 8 নম্বর কোশ্চেন। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? বক্তাকে, কাকে উদ্দেশ্য করে বলেছেন, বক্তার বক্তব্য কি? তা এর উত্তর হবে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে। এর কার লেখা কোন কবিতার অন্তর্গত? উদ্ধৃতি অংশটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। বক্তাকে, আলোচ্য অংশের বক্তা কবি, স্বয়ং কবি মাইকেল মধুসূদন দত্ত। কাকে উদ্দেশ্য করে বলেছেন? বিদেশ যাত্রা। এটির প্রশ্নের মান থাকবে 3, তোমাকে 4-5টা লাইন লিখতেই হবে। হ্যাঁ, বা 3টে বাক্য তোমাকে লিখতেই হবে। এটি লিখবে, বিদেশ যাত্রা প্রাক্কালে কবি বঙ্গভূমির কাছে এই প্রার্থনা করেছেন। বঙ্গ জননী যেন কবিকে ভুলে না যান। বঙ্গ জননী যদি কবিকে মনে রাখেন, তবে কবিও মরণের ভয় পান না। এরপরে এসো, বক্তার বক্তব্য কি? আসলে কবি মধুসূদন দত্ত বঙ্গ জননীর কাছে যশপ্রার্থী। কবি জানেন মৃত্যু জীবনের স্বাভাবিক পরিণতি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। এ কথা কবি জানেন। মৃত্যু হচ্ছে জীবনের অনিবার্য,
তাই কবি মৃত্যুকে ভয় পান না। জননী বঙ্গভূমি যদি কবিকে মনে রাখেন, তবে কবি মরণকেও ভয় পায় না। তাহলে প্রবাসে মরণেও কবি অবসরণীয় হয়ে থাকবেন জাতির হৃদয়ে, কারণ তার দেহ পঞ্চভূতে লীন হলেও জাতির মানুষ লোকে তিনি চির অম্লান, চিরভাস্বর হয়ে থাকবেন। তার কীর্তি তাকে অমর করে রাখবে। অবশ্য যদি বঙ্গভূমি তার প্রতি করুণা করেন, তবেই সেটা সম্ভব। এর উত্তর তোমরা এতটা লিখো, একটু হয়তো বড় হবে, কিন্তু নাম্বারটা পুরোটা তোমরা পাবে। এবার এসো, এখান থেকে আমরা দেখছি কোনো বানান পাই কিনা, যেটা এর আগে আমি করাইনি। প্রার্থনা বানানটা এর আগে তোমাদেরকে বলেছি, বঙ্গজননী বলেছি, যশোপ্রার্থী 29 জ তালবস্য পয়রা ফালা আকার থয় দীর্ঘি যশ প্রার্থী। রেপের ব্যবহার কি করে হবে সেটি তোমাদেরকে আজকেই আমি ক্লাসে আলোচনা করেছি, তোমরা সেটি জানো। আর বাদ বাকি যে বানান আছে সেগুলো তোমাদেরকে আমি করিয়েছি, সুতরাং বানানের মধ্যে আর আমি গেলাম না। আজকে তোমাদেরকে এই পর্যন্তই করালাম, তার কারণ আমি জানি তোমাদের পড়ালেখার খুব চাপ, বিশেষ করে যারা আইসিএসসি বোর্ডে পড়ো তাদের চাপ একটু বেশি। সুতরাং আর আমি বেশি সময় তোমাদের নিলাম না, একটি প্রায় 40-45 মিনিটের একটি ক্লাস নিলাম। আমরা এরপর দিন বাদবাকি যে সকল কোশ্চেন আসতে পারে সেগুলো কোশ্চেন এবং তার উত্তর তৈরি করে আমাদের এই বঙ্গভূমির প্রতি কবিতাটি শেষ করে নেব। আর আরেকটি কথা বলি, আমি জানি তোমরা মুখে যতই বলো হ্যাঁ পড়ি, পড়তে ভালো লাগে বাংলা, কিন্তু অনেকেই বাংলাটা পড়তে চাও না। সেটি কিন্তু করো না, তার কারণ বাংলা তোমার মায়ের ভাষা, বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষাকে সম্মান করো। তাহলে বাংলা ভাষাকে অসম্মান করা মানে কিন্তু নিজের মাকে অসম্মান করা। আমরা প্রথম যে ভাষায় কথা বলি সেটি হচ্ছে বাংলা ভাষা। সুতরাং বাংলা ভাষাটাকে একটু বোঝো, একটু জানো, দেখবে বাংলা ভাষা হচ্ছে খুব সুন্দর একটা ভাষা, তোমাদের ভালো লাগবে। তা তোমরা পড়ালেখা করো, মন দিয়ে পড়ো, অন্যান্য বিষয়ও পড়ো, সঙ্গে অবশ্যই বাংলাটা পড়ো।